হ্যালো ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজকে আমাদের হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনের জন্য যেটা সব থেকে ভাইটাল, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের জেনারেলিটিস বা জেনারেল সিমটম। সেই জেনারেল সিমটম নিয়ে কিন্তু আমি আলোচনা করব। প্রথমে আমি ফিজিক্যাল জেনারেল এবং তারপরে মেন্টাল জেনারেল, এগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব। আমি প্রতিটা ডিসকাশন যেটা করছি, এর আগেও যেগুলো আলোচনা করেছি সেখানে কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে যেরকম ডিসকাশন করেছি, আজকের ডিসকাশনটাও কিন্তু ঠিক সেরকমই হবে। আজকে যেহেতু এই পার্টটা আমাদের খুবই ভাইটাল একটা পার্ট, তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব, এই পার্টটা হয়তো একটু লেন্দি হতে পারে, বাট কেউ স্কিপ করবেন না, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি মনে করি সাধারণ মানুষ বা যারা জুনিয়র ডাক্তার আছেন, তারা এই কেস টেকিং যে পর্বের যে ভিডিওগুলো আছে 8-10-12টা যা হবে, তো এগুলো আপনারা পুরো ডিটেলসে দেখলে আপনার মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে, এবং যারা জুনিয়র ডাক্তার যারা আছে তাদের কিন্তু প্রচুর হেল্প হবে, বা একটা গ্রস আইডিয়া কিন্তু কী কী সিমটম আমরা পেশেন্টের কাছ থেকে কালেক্ট করবো সেটা সম্পর্কে একটা বেসিক নলেজ কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি প্রথমেই আমরা ফিজিক্যাল জেনারেলের মধ্যে তার শারীরিক গঠনের বা ফিজিক্যাল জেনারেল সিমটমের মধ্যে প্রথমেই যে জিনিসটা নেব সেটা হচ্ছে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা শারীরিক গঠন। তার শারীরিক গঠনটা কেন ইম্পর্ট্যান্ট? শারীরিক গঠনটা কেন ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমাদের এক একটা ড্রাগ এক একটা মানুষের মতো। ঠিক এক একটা মেট্রোমেডিকাতে যে ড্রাগগুলো আছে, যে মেডিসিনগুলো আছে, বাস্তবে ঠিক সেই রকম একটা মানুষ আছে। তার সঙ্গে যখনই আমরা ম্যাচ করাই, যখন ম্যাচিং হয়ে যায় বা সিমিলারিটি করি, সিমিলার করার চেষ্টা করি, এবং যখনই এরকম ম্যাচিং হয়ে যায়, সিমিলার হয়ে যায়, তখনই কিন্তু মেডিসিনটা মিরাকিউলাস এফেক্ট কিন্তু করতে থাকে। তো আমি কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে অ্যাপিয়ারেন্সের ইম্পর্ট্যান্ট আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের কনস্টিটিউশন, টেম্পারামেন্ট, ডায়াথিসিস, সেগুলো অন্য জিনিস, সেগুলো আমি এই সবই এর সঙ্গে ইন্টার রিলেটেড, আমি সেগুলো নিয়ে আর একদিন ডিসকাশন করব। তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেন আমাদের হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনে গুরুত্বপূর্ণ? প্রথমে আসি ক্যালকেরিয়া কার্বোনিকা। আমি মেডিসিন দিয়ে দিয়ে বললে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো ক্যালকেরিয়া কার্বোনিকা ক্যালকেরিয়া কার্বোনিয়া কীরকম দেখতে হয়? রোগা দেখতে হয় না নিশ্চয়ই, আমরা জানি, বাট রোগা হলে ক্যালকেরিয়া দেবো না এরকম ব্যাপার নয়। ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্ল্যাবি অ্যাপিয়ারেন্স, মোটা থলথলে চর্বিযুক্ত অ্যাপিয়ারেন্স, মোটা থলথলে চর্বিযুক্ত অ্যাপিয়ারেন্স, এরকম একটু মোটা সোটা দেখতে হয়, একটু গোলু গোলু দেখতে, মোটা সোটা দেখতে, এটা হচ্ছে ক্যালকেরিয়ার অ্যাপিয়ারেন্স। বা সমস্ত কার্বনযুক্ত যে মেডিসিন আছে, সমস্ত কার্বন গ্রুপের যে ড্রাগগুলো আছে, সেটা গ্রাফাইটিস হতে পারে, অ্যান্টিম ক্রুড হতে পারে, সেটা ক্যালকেরিয়া কার্ভ হতে পারে, ক্যালি কার্ভ হতে পারে, এদের কিন্তু একটা এমন কার্ভ হতে পারে, তাদের একটা মোটা হওয়ার টেন্ডেন্সি কিন্তু আছে, টেন্ডেন্সি টু ফ্যাটি। পালসিটিলা, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। গ্রাফাইটিস, টেন্ডেন্সি টু ফ্যাটি। গ্রাফাইটিস অলসো এ কার্বন গ্রুপের ড্রাগ, ব্ল্যাক লেড। তো এই যে মোটা হওয়ার একটা প্রবণতা বা মোটা অ্যাপিয়ারেন্স, এটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভকে ইন্ডিকেট করে। তার মানে এই নয় যে সরু লোকদের আমরা ক্যালকেরিয়া কার্ভ দেবো না। যদি সিমটম কোলাবোরেশন করে, সিমটম যদি সিমিলারিটি হয়, তাহলে অবশ্যই কিন্তু সেই পেশেন্টকেও আমরা ক্যালকেরিয়া কার্ভ দেবো। বাট যদি মোটা থলথলে বা ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি অ্যাপিয়ারেন্স হয়, তাহলে ক্যালকেরিয়া কার্ভ তাদের ক্ষেত্রে ভালো কাজ করে। এরপর যদি আসি এমন মিউর কীরকম দেখতে হয়? আমরা সকলেই বাটুল দি গ্রেট দেখেছি। এই বাটুল দি গ্রেটের ঠিক যেরকম অ্যাপিয়ারেন্স, যে বুকটা বা চেস্টটা এরকম মোটা, কোমর পর্যন্ত এরকম ভীষণ মোটা, আর হাত পাগুলো সরু সরু, ঠিক এই রকম বাটুল দি গ্রেটের যে অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্স হয় এমন মিউর। সেই অ্যাপিয়ারেন্স কিন্তু হয় এমন মিউর। খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। বাটুল দি গ্রেটের কথা মনে রাখলে এমন মিউর কিন্তু মনে রাখা হবে। তাহলে এখানে অ্যাপিয়ারেন্স কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ওরকম টাইপের পেশেন্ট যদি হয়, তার সঙ্গে আদার সিমটম যদি থাকে, অবশ্যই হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেলে যদি এরকম টান লাগা থাকে, পেন থাকে, তাহলে অবশ্যই আমরা এমন মিউরের কথা একবার ভাববো। এরপর আমরা আসি লাইকোপোডিয়াম কীরকম দেখতে হয়? লাইকোপোডিয়াম হয় অনেকটা ন্যাশপাতির, আপার বডি ইমাসিয়েটেড, লোয়ার বডি সেমিড্রপসিক্যাল, ঠিক বাটুল দি গ্রেটের উল্টো। আপার বডি ইমাসিয়েটেড, লোয়ার পার্ট সেমিডপসিক্যাল। ঠিক একটা কলসি যেরকম হয়, ন্যাশপাতি যেরকম হয়, এই ন্যাশপাতি যেরকম হয়, এরকম শুরু হয়ে গেল, তারপর আবার এটা বড়। তাহলে এই ন্যাশপাতির মতো দেখতে বা কলসির মতো দেখতে হচ্ছে লাইকোপোডিয়াম। ঠিক এর উল্টোটা হচ্ছে দেখতে এমন মিউর। মোটা থলথলে অ্যাপিয়ারেন্স, সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। যদি রোগা জীর্ণ শীর্ণ চেহারা হয়, একদম রোগা পাতলা, লিন থিন ইমাসিয়েটেড, এরকম অ্যাপিয়ারেন্স যদি হয়, এবং চোখ মুখ দেখে একটা বয়সের ছাপ যেন তার চোখে পড়ে গেছে, প্রচুর পরিমাণে লিউকোরিয়াল প্রবলেম,
তাহলে কিন্তু সেটা সিকেলি করকে ইন্ডিকেট করে। সিকেলি করের পেশেন্ট একদম রোগা, লিকলিকে, জিরজিরে, জীর্ণ শীর্ণ দেহ, এরকম ফিমেল, বেসিক্যালি ফিমেল রেমেডি, এরকম টাইপের কিন্তু অ্যাপিয়ারেন্স সিকেলি কর। আবার যদি আমরা সিপিয়াতে যাই, সিপিয়া ঠিক সিপিয়া মেয়েদের যেরকম থাইটা একটু বড় হয়, কারণ ডিউ টু চাইল্ড বিয়ারিং, যেহেতু বাচ্চা বহন করতে হয়, সেই জন্য মেয়েদের যে পেলভিসটা সেটা ওয়াইড হয়, বড় হয়। কিন্তু যদি মেয়েদের স্ট্রাকচারটা যদি একদম ছেলেদের মতো হয়, সমান পুরো একদম, মেয়েদের স্ট্রাকচারটা এরকম একটু হয়, সেই জায়গায় সমান যদি হয়, সেটা হচ্ছে সিপিয়ার স্ট্রাকচার। সিপিয়ার যে ফিমেল সেটা হচ্ছে মেল লাইক ফিমেল, পুরুষের মতো দেখতে, একদম তার ধারভাব বা কথাবার্তা, চলাফেরা সমস্ত কিছু কিন্তু পুরুষের মতো, সমস্ত কিছু কিন্তু পুরুষের মতো। সিপিআর সমস্ত কিছু পুরুষের মতো, তাহলে তার স্ট্রাকচার, তার জীবনযাত্রা সমস্ত কিছু। তাহলে এইরকমভাবে বলতে গেলে কিন্তু এইবার আমরা যদি চলে আসি ক্যালকেরিয়া ফস কীরকম দেখতে হয়। ক্যালকেরিয়া ফস রোগা, লম্বা, একহারা চেহারা, ফর্সা এবং রোগা লম্বা, তার সঙ্গে অল্প বয়সে অনেক লম্বা হয়ে গেছে, অল্প বয়সে হঠাৎ করে অনেক লম্বা হয়ে গেছে। দ্যাট ইজ দ্য টিপিক্যাল ফিচার্স অফ ক্যালকেরিয়া ফস অ্যান্ড টিউবারকুলিনাম অলসো। এবং যদি রোগা পাতলা, লম্বা চিপচিপে, লিন থিন ইমাসিয়েটেড হ্যান্ডসাম, রোগা পাতলা লম্বা চিপচিপে অ্যাপিয়ারেন্স হয় এবং সুন্দর দেখতে হয়, তাহলে মোস্টলি সেই সমস্ত পেশেন্টগুলো গোজ টু দ্য ফসফরাস, এবং ইন্টেলিজেন্ট থাকে, তাহলে সেই সমস্ত পেশেন্টগুলো কিন্তু ফসফরাসের দিকে যায়। তাহলে অ্যাপিয়ারেন্স দেখে কিন্তু আমরা একটা মেডিসিনের প্রাইমারি যে ধারণা, মূল ধারণা, সেগুলো কিন্তু আমরা করতে পারি। ঠিক এরকমভাবে, তাহলে এইরকমভাবে এক্সাম্পল দিতে গেলে একটাতেই, এই একটা অ্যাপিয়ারেন্স নিয়ে বলতে গেলেই কিন্তু 1 ঘন্টার ভিডিও হবে। তো আমাকে যেহেতু প্রত্যেকটা সিমটম কভার করতে হবে, তো সেই কারণে আমি পুরো ডিটেলসে আমি প্রত্যেকটা পার্টকে একটু উদাহরণ দিয়ে দিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এরপর হচ্ছে অ্যাপেটাইট। অ্যাপেটাইট বা খিদে, যাকে বাংলায় যাকে বলা হয় খিদে। প্রথমে আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করি যে আপনার খিদে কেমন, খিদে কেমন। কেউ এসে বলে না ডাক্তারবাবু খিদে কম, অ্যাপেটাইট ডিমিনিশড, খিদে হয় না। কেউ বলে না খিদে বেশি, যেমন ক্যানাইন হাঙ্গার, প্রচুর পরিমাণে খিদে তাদের, যেমন সিনা, প্রচুর খিদে। লস অফ অ্যাপেটাইট, খিদে হয় না, আলফা, জিনসেং, এই টাইপের মেডিসিন যেগুলো আছে। লাইকোপোডিয়াম অলসো। লাইকোপোডিয়াম কী হয়, অল্প খেলেই তার গলা বুক ভর্তি হয়ে যায়, অল্প খেলেই তার পেট ভর্তি হয়ে যায়, দ্যাট ইজ দ্য লাইকোপোডিয়াম। তো এইরকম টাইপের। এবং আরেকটা জিনিস যেটা, যে খিদে কেমন, কারো খিদে ডিমিনিশ হয়ে যায়, কমে যায়, বা ওয়ান্টিং, যে খিদেই হয় না, আবার কারো প্রচুর খিদে, ক্যানাইন হাঙ্গার। ঠিক ক্যানাইন মানে একটা কুকুরের যেরকম খিদে লাগে গোগ্রাসে গেলে, ঠিক সেরকমভাবে সিনা ওইরকমভাবে প্রচুর পরিমাণে খেয়ে নেবে, প্রচুর খিদে, তার খিদে সহ্য করতে পারে, ক্যান নট টলারেট হাঙ্গার, খিদে সহ্য করতে পারে না। তো অনেকের থাকে এরকম, খিদে পেলে তাদের মাথার যন্ত্রণা হয়, ঠিকঠাক টাইমে, প্রপার টাইমে যদি না খায় তাদের মাথার যন্ত্রণা হয়। এবং এগুলো ছাড়াও এরপরে আমরা তাহলে খিদেটা আমরা যেরকম জিজ্ঞাসা করলাম পেশেন্টকে, খিদেটা কেমন, খিদে সহ্য করতে পারে কিনা, খিদে পেলে তখনই খেতে হয় কিনা, এই সমস্ত। এবং খিদে পেলে কোনো ফিজিক্যাল কোনো কমপ্লেন বা শারীরিক কোনো কষ্ট আসে কিনা, সেটা মাথার যন্ত্রণা হতে পারে বা অন্য কোনো কমপ্লেন হতে পারে। এবং এগুলো ছাড়াও আরেকটা জিনিস এখানে খুব বেশি ভাইটাল, সেটা হচ্ছে সে যখন খায়, পেশেন্ট যখন খাচ্ছে, সে কি খুব তাড়াতাড়ি করে খায়, তার যে খাওয়ার স্পিডটা সেটা ফাস্ট, যেমন হারিনেস, খাবার দাবার, কাজ করা, কথাবার্তা, চলাফেরার মধ্যে একটা ব্যস্ততা, খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছু। খাবারটা হয়তো 2-3 মিনিটে তার খাবার কমপ্লিট হয়ে যায়। যেমন আমাদের বেশ কিছু মেডিসিন আছে, হিপার সালফার, মার্কসল, এই টাইপের যে মেডিসিন যেগুলো আছে, মার্কসল, এই মেডিসিনগুলো কিন্তু হারিনেস আছে, প্রচুর তাড়াহুড়ো করে। ব্রায়োনিয়া, হিপারসালফ, মার্কসল, আরও কয়েকটা ড্রাগ আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাদের এরকম হারিনেস কিন্তু আছে, খুব তাড়াহুড়ো করে দ্রুত কিন্তু খায়। এরপরে আমরা জিজ্ঞাসা করব, এরপরের যে পয়েন্ট, তাহলে অ্যাপেটাইট গেল। এই অ্যাপেটাইট সংক্রান্ত এত কিছু প্রশ্ন কিন্তু হতে পারে, বা অল্প খেলে পেট ভর্তি হয়ে যাচ্ছে কিনা, যেমন লাইকোপোডিয়ামে এই সিমটমটা আছে। তাহলে এই সিমটমগুলো আমরা কিন্তু এক এক করে পেশেন্টের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব। এরপর আমরা জিজ্ঞাসা করব থার্স্ট, পেশেন্টের জল তেষ্টা কেমন। জল তেষ্টাটা কেন গুরুত্বপূর্ণ? কোনো মেডিসিন আছে থার্স্টি, প্রচুর পরিমাণে জল খায়, আবার কোনো পেশেন্ট জল কম খায়। অ্যাবসলিউটলি থার্স্টলেস কয়েকটা মেডিসিন, যেমন ইথুজাসাইনোপিয়াম, অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, জেলসিমিয়াম,
এই টাইপের যে এপিস্মেল এরকম টাইপের মেডিসিন, যারা কিন্তু থার্স্টলেস, যাদের জল তেষ্টা কিন্তু নেই, জল পিপাসা নেই। পালসিটিলা অলসো, পালসিটিলা। আর প্রচুর পরিমাণে থার্স্ট আছে কাদের, প্রচুর পরিমাণে থার্স্ট বা জল পিপাসা আছে কাদের, ব্রায়োনিয়া অ্যালবা, আর্সেনিকাম অ্যালবাম, অ্যাকোনাইটাম নেপেলাস, এরকম মেডিসিনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সালফার, প্রচুর জল পিপাসা আছে। এবং এই জল পিপাসাটার আবার বিভিন্ন টাইপ হতে পারে। কি কি? অনেকে আছে যারা ভাত খাওয়ার সময় প্রচুর জল খায়, ভাত খাওয়ার মধ্যে প্রচুর জল খায়, যেমন হচ্ছে সালফার। ডিউরিং ইটিং লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার শুড বি ড্রিঙ্ক, প্রচুর পরিমাণে জল কিন্তু ভাত খাওয়ার মধ্যে খায়। আবার কোনো পেশেন্ট আছে যে প্রচুর পরিমাণে জল অনেকটা টাইম পর পর খায়, কিন্তু অনেকটা করে খায়। লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার টেকেন ইন এ লং ইন্টারভ্যাল, অনেকটা পর পর অনেকটা করে জল খায়, যেমন ব্রায়োনিয়া অ্যালবা। লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার টেকিং দ্য লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার ফর এ লং ইন্টারভ্যাল। অনেকে থাকে অল্প অল্প করে ছিপি ছিপি করে জল খায়, বারে বারে খায়, যেমন ফসফরাস, আর্সেনিক, ডিউ টু দেয়ার বার্নিংনেস। তো এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে, খুব ভাইটাল একটা পয়েন্ট। তাহলে অনেকের থাকে এরকম প্রচুর জল তেষ্টা আছে কিন্তু জিভ ড্রাই হয়ে থাকে, বা জিভ অনেকের থাকে জিভ ময়েস্ট থাকে অথচ প্রচুর জল তেষ্টা। তো এরকম টাইপের সিমটম কিন্তু পেশেন্টের থাকতে পারে। আমি সেটা যখন মাউথ বা নিয়ে ডিসকাশন করছি তখন বলছি। এর সঙ্গে আমি টাং সিমটমটা যদি বলে দিই, তাহলে জল তেষ্টা নিয়ে এত কিছু কিন্তু হতে পারে, বা প্রচুর পরিমাণে সিমটম কিন্তু হতে পারে। তো থার্স্টি, থার্স্টলেস, প্রচুর জল অনেকটা পরপর খায়, আবার অল্প অল্প জল বারে বারে খায়, এরকম টাইপের সিমটম যদি থাকে সেটাও কিন্তু আমাদেরকে রুল আউট করতে বা নিতে হবে, এতে আমাদের মেডিসিন সিলেকশন অনেক ইজি হয়ে যাবে। এরপরে যেটা আমরা জিজ্ঞাসা করছি, এটা টাং সিমটম, পেশেন্টের জিহ্বা বা টাং সিমটম। এই টাং সিমটম বলতে গেলে কিন্তু প্রচুর কিছু বলতে হয়। একদমই শুকনো জিভ, ড্রাই ট্রাং, একদমই শুকনো বা ড্রাই ট্রাং, যেমন পালসিটিলা, শুকনো ড্রাই ট্রাং। ময়েস্ট ট্রাং, স্যালাইভেটেড ট্রাং, সেটা হচ্ছে মাক্সল। ম্যাপেড টাং, ট্যারাক্সাকাম, ন্যাট্রামিউর, ম্যাপেড টাং। থিক মিল্কি হোয়াইট কোটিং অফ টাং, একদম সাদা থিক, মানে থকথকে সাদা দুধের মতো জিভ, সেটা হচ্ছে অ্যান্টিমোনিয়াম ক্রুডাম। খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট। এরকমভাবে প্রত্যেকটা মেডিসিনের কিন্তু রেড ট্রায়াঙ্গুলার টিপ অফ দ্য টাং, রেড ট্রায়াঙ্গুলার টিপ অফ দ্য টাং মানে হচ্ছে জিভের অগ্রভাগটা লাল হয়ে আছে, এরকম টাইপের সিমটম। সেটা দ্যাট সিমটম গোজ টু দ্য রাস টক্সিকোডেন্ড্রন বা রাস্টক্স। এই সিমটমটা কিন্তু রাস্টক্সকে ইন্ডিকেট করে। এরপর যদি ইমপ্রিন্টেড টিথ হয়, ইমপ্রিন্টেড টিথ মানে দাঁতের যে ছাপ সেগুলো জিভে বসে গেছে, এরকম টাং, তার সঙ্গে প্রচুর স্যালাইভেশন, ময়েস্ট আছে, সেটাও কিন্তু মাক্সলের সিমটম। জিভ বার করতে বললাম পেশেন্টকে, কিন্তু জিভটা যদি এরকম কাঁপতে থাকে, এরকমভাবে যদি কাঁপতে থাকে, তাহলে সেটা হচ্ছে ল্যাকেসিস, ল্যাকক্যানেনাম, এরকম টাইপের সিমটম, এরকম টাইপের মেডিসিনের সিমটম। তো সেটা কিন্তু আমাদেরকে রুল আউট করতে হবে। এরপর আমরা তাহলে টাং সিমটম এবং টাঙে আরেকটা সিমটম, টাঙের যেরকম আমরা ইমপ্রিন্টেড টিথ আছে কিনা সেটা দেখব, টাং স্যালাইভেটেড কিনা, এইটা খুব ভাইটাল। টাঙে স্যালাইভেটেড কিনা, টাং ড্রাই কিনা, টাঙের কোনো দাঁতের দাগ আছে কিনা, ইমপ্রিন্টেড টিথ আছে কিনা। এবং আরেকটা পয়েন্ট যেটা এখানে জানতে হবে সেটা হচ্ছে পেশেন্টের স্যালাইভেশন। মাউথের, যেহেতু মাউথ ওরিয়েন্টেড বললাম, সেগুলো এটাও বলে দিই যে স্যালাইভেশন, মাউথ ওরিয়েন্টেড, সেটা হচ্ছে স্যালাইভেশন কেমন, জিভে যে লালাটা হয় সেই লালাটা কেমন হচ্ছে, সেই লালাটা কেমন। খুব অনেকের থাকে যে প্রচুর পরিমাণে লালা হয়, যেমন মাক্সল, প্রচুর জল তেষ্টা, তার সঙ্গে প্রচুর লালা এবং জিভ অথচ ময়েস্ট। পালসিটিলার থার্স্টলেস, পালসিটিলার জিভ ড্রাই, শুকনো, অথচ কোনো জল তেষ্টা নেই। আবার মাক্সলের জিভ ভিজে সবসময়, আবার জিভ ভিজে কিন্তু জল তেষ্টা আবার প্রচুর। এরকমভাবে পিকিউলিয়ার সিমটমগুলোকে আমরা অবশ্যই রুল আউট করব। তাহলে টাং রিলেটেড এই সিমটমগুলো আমরা নেব। এরপরে যে সিমটমগুলো নেব সেটা হচ্ছে ডিজায়ার, অ্যাভারশন অ্যান্ড ইনটলারেন্স। এই ডিজায়ার, অ্যাভারশন অ্যান্ড ইনটলারেন্স নিয়ে আমি একদিন পুরো ডিটেলসে আলাদাভাবে আলোচনা করব। কেন বলছি? ডিজায়ার, অ্যাভারশন, ইনটলারেন্স এবং অ্যাগ্রাভেশন অ্যামিলোরেশন, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা কেন করব আমি হালকাভাবে বলার চেষ্টা করছি। এটা আমাদের হোমিওপ্যাথিক ঔষধ প্রেসক্রিপশনে এটা খুবই ভাইটাল একটা পয়েন্ট। ডিজায়ার ফর সুইট, মিষ্টি খেতে প্রচুর পছন্দ করে, তাহলে কোন কোন মেডিসিন আছে? ডিজায়ার ফর সুইট, মিষ্টি খেতে পছন্দ করে। সালফার, লাইকোপোডিয়াম, আর্জেন্টাম নাইট্রিকাম, মিষ্টি খেতে প্রচুর পছন্দ করে। মিষ্টি খেতে অপছন্দ করে কে? যেমন গ্রাফাইটিস,
কস্টিকাম, ফসফরাস, এগুলো অ্যাভারশন টু সুইট আছে, বা অ্যাগ্রাভেশন টু সুইটস, মিষ্টি খেয়ে অপছন্দ করে, মিষ্টি ভালো লাগে না, মিষ্টি খেলে কষ্ট হয়, সমস্যা হয়, সেটাও কিন্তু গ্রাফাইটিস কিন্তু কভার করে। তো এইরকম আমি শুধু মিষ্টি দিয়ে বললাম, এরকম প্রচুর কিছু সিমটম দিয়ে বলা যায়। ডিজায়ার ফর বয়েলড এগ কে খাই? ডিজায়ার ফর বয়েলড এগ হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা, এক্সট্রিমলি ডিজায়ার ফর বয়েলড এগ। ডিজায়ার ফর ফ্রাইড এগ, ভাজা ডিম খেতে পছন্দ করে ন্যাট্রাম ফস। আবার ডিজায়ার ফর অয়েলি ফুড, ফ্যাটি ফুড খেতে পছন্দ করে পালসিটিলা। ডিজায়ার ফর চিলি, ঝাল খেতে পছন্দ করে ফ্লোরিক অ্যাসিড, মার্কসোয়াল, হিপারসালফ, এই টাইপের মেডিসিনগুলো প্রচুর ঝাল খেতে পছন্দ করে। ডিজায়ার ফর সাওয়ার, টক খেতে পছন্দ করে হিপারসালফ, ক্যালকেরিয়া কার্বনিকা। ডিজায়ার ফর বিটার, তিতো খেতে পছন্দ করে ন্যাট্রাম মিউরিটিকাম। অ্যাভারশন টু ব্রেড, আমাদের ন্যাট্রাম মিউরিটিকাম। অ্যাভারশন টু ওয়েস্টার, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। তো এরকমভাবে বলতে গেলে কিন্তু প্রচুর সিমটম আছে, প্রচুর মেডিসিন আছে, এগুলো বলতে গেলে এটা আলাদা একটা প্রচুর সময় লেগে যাবে। তো ডিজায়ার যেরকম ইম্পর্টেন্ট, কী খেতে পেশেন্ট পছন্দ করে, এটা কিন্তু খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট। এবং অ্যাভারশন, যেটা খেতে অপছন্দ করে, ভালো লাগে না, সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং তার সঙ্গে ইনটলারেন্স, অনেক জিনিস থাকে, যেমন ইনটলারেন্স যেমন রাস্টাক্সের মিল্ক সহ্য হয় না, ক্যালকেরিয়া কার্বের মিল্ক সহ্য হয় না, দুধ সহ্য হয় না, ম্যাগমিউর যেটা, তাদের মাংস সহ্য হয় না। এরকমভাবে প্রতিটা মেডিসিন, কারো টক সহ্য হয় না, কারো মিষ্টি, যেমন গ্রাফাইটিসের মিষ্টি সহ্য হয় না, আর্জেন্টাম নাইট্রিকাম মিল্ক সুইট ইনটলারেন্স আছে। তো এরকম টাইপের কী খাবার দাবারে ইচ্ছা অনিচ্ছা বা সহ্য হয় না, সেগুলোর একটা লিস্ট আমি খুব তাড়াতাড়ি এরকম একটা রেপার্টোরিয়াল কাজ করছি, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে খুব সুন্দর করে গ্রেডেশন করে আমি তৈরি করছি। সেটা প্রায় কমপ্লিটের দিকে, অবশ্যই আমি সেটা আপনাদেরকে ওটা নিয়েও একদিন পুরো ডিসকাশন করব। কোন মেডিসিন টক খেতে পছন্দ করে, কোন মেডিসিন টক খেতে অপছন্দ করে, কোন মেডিসিন আছে যাদের টক খেলে কষ্ট হয়, কোন মেডিসিন আছে টক খেলে তাদের কষ্টগুলো ভালো হয়, অ্যামিলোরেশন হয়। তো সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে। তো এগুলো গেল। তাহলে খাবার দাবারের মধ্যে আমরা যে জিনিসপত্রগুলো জিজ্ঞাসা করব, এই জিনিসগুলোর প্রতি তবু আমি একবার সামারাইজ করছি। তাদের ইচ্ছা হতে পারে, ডিজায়ার হতে পারে, অ্যাভারশন হতে পারে, বা ইনটলারেন্স হতে পারে, বা অ্যামিলোরেশন হতে পারে। ইনটলারেন্স বা অ্যাগ্রাভেশন আমরা বলতে পারি। যেমন বিটার, টক, বা ভাতের সঙ্গে এক্সট্রা লবণ, পেঁয়াজ, লঙ্কা এরকম নেওয়ার কোনো অভ্যাস আছে কিনা, এক্সট্রা সল্ট, তাহলে সল্ট এক্সট্রা, বিটার মানে তিতো খেতে, তিতো, লবণ, মানে এই যে জিনিসগুলো কিন্তু মোস্ট কমনলি আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমি সেগুলো এক এক করে বলছি। বিটার বা তিতো, সল্ট এক্সট্রা সল্ট বা লবণ, সোয়েট মিষ্টি, সাওয়ার টক, ব্রেড মানে রুটি বা ময়দা, ব্রেড রুটি বা ফ্যারিনিসিয়াস ফুড বা ময়দার তৈরি জিনিসপত্র। এরপরে বাটার বা তৈলাক্ত জিনিস বা ফ্যাটি ফুড, অয়েলি ফুড, ফ্যাটি ফুড, ফ্যাটস, বাটার, অয়েলি, ফ্যাটি ফুড এগুলা। এবং তার সঙ্গে মিল্ক, কফি, মার্ড বা চক, বা অ্যাবনর্মাল যে ক্র্যাভিং যেগুলো বললাম, যে স্লেট, পেন্সিল, মার্ড, তারপরে মাটি, পোড়ামাটি, এরকম টাইপের জিনিসপত্রের ডিজায়ার যদি কিছু থাকে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগ, ডিম, সেটা বয়েলড হতে পারে বা ফ্রাইড হতে পারে, ভাজা হতে পারে বা সিদ্ধ হতে পারে। এগুলো ছাড়াও স্পাইসি ফুড হতে পারে, মিট মাংস হতে পারে, ফিশ হতে পারে, ক্যাবেজ মাছ হতে পারে, ক্যাবেজ মানে বাঁধাকপি হতে পারে, অনিয়ন পেঁয়াজ হতে পারে, ওয়ার্ম ফুড বা ড্রিঙ্কস, গরম খাবার পছন্দ করে খেতে, লাইকোপোডিয়াম। গরম খাবার, কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, ফসফরাস, আর্সেনিক, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ফুড পছন্দ করে। তারপর ফ্রুটস, এবং তার সঙ্গে এগুলো ছাড়াও আরও যদি অন্যান্য কিছু থাকে অনেকের, সেগুলোও কিন্তু আমাদেরকে রুল আউট করতে হবে বা জানতে হবে। খুব ভাইটাল কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। এরপরে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে, এরপরে আমরা আসি স্টুল, পায়খানা, স্টুল এবং ইউরিন, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি স্টুলটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এরকম অনেক, যদি একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তখন আমরা এরকমভাবে প্রথমে জিজ্ঞাসা করি যে আপনার পায়খানা কেমন হয় বা স্টুল কেমন হয়, বাওয়েল হ্যাবিটটা আপনি বলেন, সেটা কি রেগুলার হয়, সেটা কি না অল্টারনেট ডেতে হয় বা দুদিন পর হয়। কারণ এরকম অনেক মেডিসিন আমাদের আছে, প্লাটিনাম, প্লাম্বাম, মেটালিকাম, অল্টারনেট ডেতে 2 দিন 3 দিন পর স্টুল পাস করে, সালফার, কনস্টিপেটেড, সিভিয়ারলি কনস্টিপেটেড। তো এরকম টাইপের কোনো হ্যাবিটটা আমরা জানবো।
এবং স্টুল পেলে পায়খানা পেলে কি ধরে রাখতে পারে না, তখন সাথে সাথে যেতে হয়। যেমন সালফার সকালের দিকে টয়লেট পেলে কিন্তু এর ধরে রাখা সম্ভব নয়, তখনই কিন্তু যেতে হবে। তো এরকমভাবে আর্জেন্ট কিনা বা এই স্টুলের মধ্যে কিন্তু 3টে জিনিস বেসিক্যালি আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, যে পেশেন্টের কনস্টিপেশন আছে কিনা, পেশেন্টের ক্রনিক ডায়রিয়া আছে কিনা বা ডায়রিয়াক স্টুল। এরকম অনেক পেশেন্ট আছে যাদের 5 বার 6 বার স্টুল হয়, পাতলা স্টুল, কিন্তু 5 বার 6 বার কিন্তু তাদের যেতে হয়। দ্যাট ইজ কল্ড ক্রনিক ডায়রিয়া। যেমন সালফার, ন্যাট্রাম সালফ, একদম সকালে ঘুম থেকে উঠেই পায়খানায় যেতে হবে। সালফারে হচ্ছে স্টুল পাওয়ার জন্য ঘুম ভেঙে যায়, পায়খানা পাওয়ার জন্য ঘুম ভেঙে যায়, আর ন্যাট্রাম সালফ ঘুম থেকে উঠলেই পায়খানা পাবে। তো এরকম টাইপের সিমটম, সুন্দর সুন্দর সিমটমগুলোকে আমরা ইলাবোরেট করব বা আমরা কীভাবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করব। তাহলে এরকমভাবে স্টুল হ্যাবিট আমরা পেশেন্টের জানবো, এবং তার সঙ্গে পেশেন্টের কনস্টিপেশন আছে কিনা, একদিন দুদিন পরপর পায়খানা হচ্ছে কিনা, পায়খানার সঙ্গে রক্ত আসছে কিনা, পায়খানাতে জ্বালা যন্ত্রণা আছে কিনা। যেমন এর সঙ্গে এই রিলেটেড অনেকগুলো কমপ্লেন, যেমন অর্শো বা পাইলস খুব মোস্ট কমন একটা কমপ্লেন। সেখানে কিন্তু আফটার স্টুল বা বিফোর স্টুল বা ডিউরিং স্টুল একটা সিভিয়ার পেন কিন্তু পেশেন্টের থাকে। তো সেরকম কোনো পেন আছে কিনা, ব্লিডিং হচ্ছে কিনা স্টুল দিয়ে, এবং এরকম পেশেন্টের ক্রনিক ডায়রিয়া আছে কিনা। ক্রনিক ডায়রিয়া যেমন সালফার, ন্যাট্রাম সালফ, এগুলো খুব, ক্রোটনটিক, জ্যাট্রোফা খুব ভালো মেডিসিন। এবং পেশেন্টের যদি আমাশা থাকে, ডিসেন্ট্রি থাকে, আমাশা থাকে বা ডিসেন্ট্রি থাকে, তাহলেও সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট কিন্তু নিতে হবে। বা যদি কোনো আইবিএসের পেশেন্ট হয়, ইরিটেবল বাউল সিনড্রোম, তাদের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে ডিসেন্ট্রি ডায়রিয়া বা কনস্টিপেশনের বিভিন্ন প্রবলেম কিন্তু থাকতে পারে। তো এইগুলা গেল। এবং স্টুলের যে ক্যারেক্টার সেটা কীরকম হচ্ছে, সেটা নরম শক্ত না কীরকম, তার সঙ্গে রক্ত আসছে কিনা, এগুলো পুরো ডিটেলসে কিন্তু আমরা, বা স্টুল পাস করার সময় কোনো ফ্ল্যাটাস পাস হচ্ছে কিনা, কোনো গ্যাস আসছে কিনা, এবং কোনো স্ট্রেন বা ব্লিডিং বা বাউল মুভমেন্ট ঠিকঠাক আছে কিনা, এগুলো ডিটেলস কিন্তু সিমটম আমরা কালেক্ট করব মেডিসিন সিলেকশনের জন্য। এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। এরপর আমরা চলে আসবো ইউরিন বা প্রস্রাব, ইউরিনেশন এবং ইউরিন, এনি প্রবলেম অ্যাবাউট ইউরিন। আমরা বেশ কয়েকটা সিমটম জিজ্ঞাসা করি, সেখানে কি কি, যেমন ক্যান নট হোল্ড দ্য ইউরিন, প্রস্তাব ধরে রাখা যাচ্ছে কিনা, প্রস্তাব পেলে তখনই যেতে হচ্ছে না প্রস্তাব ধরে রাখা যাচ্ছে না, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, ঘন ঘন প্রস্তাব পাচ্ছে, বা ইনভলেন্টারি অসারে প্রস্তাব হয়ে যাচ্ছে, যাকে বলা ইনভলেন্টারি ইউরিনেশন। রিটেনশন অফ ইউরিন, প্রস্তাব ধরে রাখতে পারছে না বা অসারে হয়ে যাচ্ছে বা ঘন ঘন হচ্ছে, রিটেনশন অফ ইউরিন, ইনভলেন্টারি ইউরিনেশন, এবং তার সঙ্গে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন যদি থাকে, সেগুলো আমরা প্রত্যেকটা সিমটম কিন্তু কালেক্ট করব। বা ইউরিনের যে নর্মাল কালার, সেটা সাদা, নর্মাল যে কালার থাকে সেটা হচ্ছে না হলুদ হচ্ছে, তো ইয়েলো যে থাকে সেটা একটা জন্ডিসের একটা লক্ষণ, সেটা আমরা রুল আউট করব। বা স্ট্রং কোনো স্মেল আছে কিনা। কেন ইম্পর্টেন্ট? হর্স ইউরিন, সেখানে আমাদের বেশ কিছু আমাদের মেডিসিন আছে, কি নাইট্রিক অ্যাসিড, হর্স ইউরিন, ঘোড়ার মুতের মতো গন্ধ, মারাত্মক, ঘোড়ার প্রস্রাবের মতো গন্ধ, বা এরকম স্ট্রং স্মেলিং যদি থাকে, অফেন্সিভ স্মেল যদি থাকে, বেনজোইক অ্যাসিড, সিপিয়া এবং নাইট্রিক অ্যাসিড, এটাকে বলা হয় ট্রায়াস অফ অফেন্সিভনেস, খুব ইম্পর্টেন্ট। এবং এরপরে হচ্ছে বিফোর, ডিউরিং আর আফটার পাসিং ইউরিন। বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার পাসিং ইউরিন কোনো প্রবলেম পেশেন্টের আসছে কিনা, বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার কোনো প্রবলেম পেশেন্টের আসছে কিনা, অ্যান্ড এনি ডিফিকাল্টি অ্যাবাউট, একটু আগে যেটা বললাম যে কোনো প্রস্তাব হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে কিনা, স্লো টু স্টার্ট, মানে অনেকটা দেরি হচ্ছে প্রস্তাব বার হতে প্রথমে গিয়েই, তাহলে স্লো টু স্টার্ট, অনেক দেরিতে আসছে, বা ইন্টারাপ্ট, বার হতে হতে আবার মাঝখানে বন্ধ হয়ে গেল, ইন্টারাপ্টেড হচ্ছে, বা ফিবেল, খুব দুর্বলভাবে ইউরিনটা পাস আউট হচ্ছে, বা পুরোটা ক্লিয়ার হচ্ছে না, বা ড্রিবলিং, ফোটা ফোটা হয়ে পড়ছে। এবং এগুলো ছাড়াও ইনভলেন্টারি ইউরিনেশন, এতক্ষণ ধরে যেটা বললাম, এই সমস্ত কিছু কিন্তু আমরা ইউরিনারি কমপ্লেনে পেশেন্টকে জিজ্ঞাসা করব। কারণ আমাদের একটা মেডিসিন আছে স্যাভাল সেরুলাটা, এই স্যাভাল সেরুলাটা কিন্তু খুব প্রস্টেটোমেগালির ক্ষেত্রে, একটু বয়স্ক লোকেদের ক্ষেত্রে খুব ভালো একটা মেডিসিন, খুব বড় একটা মেডিসিন। তো সেটা কিন্তু আমাদেরকে পুরো ডিটেলসে কিন্তু নিতে হবে। এরপরে যেটা আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করব, তাহলে স্টুল, ইউরিন গেল, এরপরে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে থার্মাল রিলেশন জানাটা খুব ভাইটাল। কেন বলছি থার্মাল রিলেশন, কথার অর্থ হচ্ছে চিলিনেস, বা মানে তার শরীরে ঠান্ডার ভাবটা বেশি বা গরম ভাবটা বেশি, এইটা জানাটা কিন্তু খুব ভাইটাল। ঠান্ডা বা গরম ভাবটা বেশি, সেটা জানাটা কিন্তু আমাদের খুব ভাইটাল। কেন বলছি, আমাদের বেশ কিছু মেডিসিন আছে যাদের শরীরে প্রচুর গরম,
ক্যালকেরিয়া আয়োড, আয়োডাম, ফ্লোরিক অ্যাসিড, এদের কিন্তু শরীরে গরমের ভাগ কিন্তু খুব বেশি। আবার এরকম অনেক মেডিসিন আছে যারা প্রচুর চিলিনেস, প্রচুর শীত তাদের শরীরে, যেমন হিপার সালফার, সোরিনাম বা নেট্রামিউর, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কার্ব, কস্ট্রিকাম, এগুলো কিন্তু চিলি মেডিসিন। হিপার সালফার ইজ দ্য চিলিয়েস্ট, সোরিনাম ইজ দ্য চিলিয়েস্ট, অ্যান্ড ফ্লোরিক অ্যাসিড ইজ দ্য হটেস্ট, মানে শুধু হট না, হটেস্ট। আবার এরকম মেডিসিন আছে যে যাদের শরীরে গরম ভাবও বেশি বা শীত ভাবও বেশি, যেমন আমাদের মাক্সল, যে শীতের সময়ও প্রচুর কষ্ট, গরমের সময় প্রচুর কষ্ট, এদের শরীরে শীত গরম দুটোই বেশি। তো এরকম তাদের সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাম্বিথার্মাল। তো এটা আমাদেরকে জানতে হবে, থার্মাল রিলেশন। এরপরে যে জিনিসটা জানতে হবে, দ্যাট ইজ দ্য জেনারেল টেন্ডেন্সি। সাধারণ কি প্রবণতা, একটা সার্বিক কি প্রবণতা পেশেন্টের আছে। জেনারেল টেন্ডেন্সি কথার অর্থ, অনেক পেশেন্ট থাকে যাদের খুব ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা থাকে, যেমন ইজিলি ক্যাচেস কোল্ড। আমরা যদি কেন্ট রেপার্টরিতে যাই, সেখানে আমরা দেখব জেনারেলিস্ট চ্যাপ্টারে গেলে কোল্ড টেন্ডেন্সি টু টেক, জেনারেলিস্ট চ্যাপ্টার কোল্ড রুব্রিক অ্যান্ড সাব রুব্রিক হচ্ছে টেন্ডেন্সি টু টেক, সেখানে এ লটস অফ ড্রাগ কিন্তু আমরা পাবো। হিপার সালফার, নেট্রামিউর, ক্যালকেরিয়া কার্বোনিকা, সালফার, এই টাইপের মেডিসিনগুলো, টিউবারকুলিনাম অলসো খুব ইম্পর্টেন্ট ড্রাগ, কিন্তু খুব ঘন ঘন ঠান্ডা লাগার এদের প্রবণতা আছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ডিটেলসে পেশেন্টের কাছ থেকে কিন্তু নেব, বা পেশেন্টের কাছ থেকে কিন্তু আলোচনা সিমটমগুলো কালেক্ট করব। তাহলে আমরা কি বললাম? অ্যাপিয়ারেন্স, অ্যাপিটাইট, ডিজায়ার, অ্যাভারশন, ইনটলারেন্স, তার সঙ্গে থার্স্ট, টাং, মাউথ সিমটম। এরপরে আমরা থার্মাল রিলেশন, জেনারেল টেন্ডেন্সি, স্টুল, ইউরিন, এগুলো প্রত্যেকটা কিন্তু পেশেন্টের কাছ থেকে আমরা কিন্তু জেনে নিয়েছি। এরপরে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে সোয়েট। সোয়েট বা ঘাম। এই ঘামটা কিন্তু ভীষণ ভাইটাল। ঘাম প্রথমে পেশেন্ট যখন আসবে, যে ঘাম কেমন হয়, এক হচ্ছে নর্মাল, মানে খুবই কম, নর্মাল একদম যেরকম হয়, একদমই ঘাম হয় না সেটাও হতে পারে, বা মডারেট হতে পারে যেটা স্বাভাবিক হয়। আর যদি খুব এক্সেসিভ যদি হয়, প্রফিউজ থুজা অক্সিডেন্টালিস, স্যাম্বুকাস, এই টাইপের মেডিসিন, ক্যালকেরিয়া কার্বনিক, এদের সাইলেশিয়া, এদের ঘাম কিন্তু প্রচুর হয়। তো এইবার আমরা যখনই বলবে যে ঘাম প্রচুর হয়, তখনই আমরা কয়েকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে চলে আসবে, সেটা কি, যে ঘামটা কোন অংশে বেশি হয়। যেমন ক্যালকেরিয়া কার্বোনিকা হেড সোয়েট হয়, ক্যালকেরিয়া কার্বে প্রচুর পরিমাণে মাথা ঘামে, ক্যালকেরিয়া কার্বোনিকা, স্যাম্বুকাস এবং তার সঙ্গে সাইলেশিয়া, এগুলো হচ্ছে হেড সোয়েট হয়। থুজাতে হচ্ছে কভারিং পার্টে হয়, স্যাম্বুকাসে আনকভারিং পার্ট। এরকমভাবে প্রতিটা মেডিসিন কিন্তু আলাদা আলাদা সিমটমে কিন্তু, প্রতিটা মেডিসিনে কিন্তু সিমটম আলাদা আলাদা আছে, সোয়েটের সিমটম। মানে এরপরে আমরা যেটা ঘাম সংক্রান্ত বা সোয়েট রিলেটেড যে সিমটমটা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে কোনো স্ট্রেন পড়ে কিনা, জামা কাপড়ে কোনো দাগ পড়ছে কিনা। অনেকের হলুদ দাগ পড়ে, সাদা বা সবুজ এরকম টাইপের দাগ পড়তে পারে, কোনো স্ট্রেন। যেমন ন্যাট্রামিউরিটিকা নামে আমাদের মেডিসিন আছে, যে মেডিসিনে কিন্তু স্ট্রেন পড়ে বা দাগ পড়ে। এবং ঘামে কোনো গন্ধ আছে কিনা, ঘামে অফেন্সিভনেস আছে কিনা বা গন্ধ আছে কিনা, সেটাও কিন্তু জানতে হবে। এগুলো ছাড়াও পাম অ্যান্ড সোয়েটে কোনো ঘাম হচ্ছে কিনা, হাতের তলা, পায়ের তলাতে কোনো ঘাম হচ্ছে কিনা, এবং ঘামটা কীরকম, ঘামের ক্যারেক্টার কেমন সেটা। অনেকের কোল্ড সোয়েট, যেমন খুব ঠান্ডা ঘাম, সাইলেশিয়া। কোল্ড ক্ল্যামি অ্যান্ড স্টিকি, সেটা হচ্ছে আমাদের আর্সেনিকাম অ্যালবামে এরকম ঘাম আছে। স্টিকি, গ্রিজি বা এরকম টাইপের, ফাউল, পাঞ্জেন্ট, সাওয়ার, টক গন্ধ বা ইউরিনাস অর্ডার। তো এরকম হানি লাইক সোয়েট, যেমন থুজা অক্সিডেন্টালিসে আছে। তো এরকমভাবে ঘামের বিভিন্ন ক্যারেক্টার থেকে আমাদের মেডিসিনে কিন্তু আমরা আসতে পারি। তো এই জন্য আমরা হাতের তলা, পায়ের তলাও ঘামে কেন, হাতের তালু, পায়ের তালু, সেগুলোও কিন্তু আমরা ডিটেলসে পেশেন্টের কাছ থেকে কিন্তু নেব। বা এই ঘামগুলো হওয়ার পরে কোনো ওভারঅল ইন জেনারেল হেলথে বা বডিতে কোনো প্রবলেম আসছে কিনা, বা ঘামের কোনো পার্টিকুলার টাইম আছে কিনা, ঘাম শুধু ঘুমের মধ্যে হচ্ছে, ঘুম থেকে জাগলেই ঘাম বন্ধ হয়ে যাচ্ছে, বা জাগা অবস্থায় হচ্ছে, ঘুমালেই ঘাম হচ্ছে, এরকম কোনো সিমটম যদি থাকে, সেটাও কিন্তু আমরা রুল আউট করব। তাহলে মোটামুটি আমরা কি ডিসকাশন করলাম? তাহলে জেনারেলিটিসের মধ্যে আমরা বেশ কিছু আলোচনা কিন্তু অলরেডি করলাম। সেখানে অ্যাপিয়ারেন্স অফ দ্য পেশেন্ট, অ্যাপিটাইট অফ দ্য পেশেন্ট, ডিজায়ার অফ দ্য পেশেন্ট, aversion of the patient, intolerance of the patient, intolerance or aggravation or and amelioration of the patient,
থার্মাল রিলেশন অফ দ্য পেশেন্ট, জেনারেল টেন্ডেন্সি অফ দ্য পেশেন্ট, স্টুল হ্যাবিটস অফ দ্য পেশেন্ট, ইউরিন অ্যান্ড ইউরিনেশন অফ দ্য পেশেন্ট, এবং তারপরে সোয়েট অর পার্সপিরেশন অফ দ্য পেশেন্ট, এবং টাং সিমটম অফ দ্য পেশেন্ট, টিথ সিমটম অফ দ্য পেশেন্ট, মাউথ সিমটম অফ দ্য পেশেন্ট। তার সঙ্গে আমরা স্লিপ অ্যান্ড ড্রিমসটা আলোচনা করলে মোটামুটি এই রিলেটেড প্রত্যেকটা ডিসকাশন কিন্তু হয়ে যাবে। জেনারেলিজে আমরা এইগুলো আলোচনা করলেই কিন্তু। তো স্লিপ অ্যান্ড ড্রিমসের মধ্যে যেটা খুব ভাইটাল, যেটা আমাদেরকে বলতে হবে, স্লিপ অ্যান্ড ড্রিমসের মধ্যে সেটা খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্স। কেন বলছি? দ্য পজিশন অফ দ্য স্লিপ পজিশন। কোনো পেশেন্ট আছে যারা পেটের উপর চাপ দিয়ে ঘুমায়, পেটের উপর চাপ দিয়ে অ্যাসিটিক অ্যাসিড, আবার ঠিক এর উল্টোটা আর্সেনিকা মেলবা। তো এরকমভাবে অনেকে থাকে পেটের উপর চাপ দিয়ে ঘুমায় বা উপর হয়ে বা চিত হয়ে। দ্য পজিশন অফ দ্য স্লিপ কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। মানে কেউ ব্যাক সাইড হয়ে, কেউ ডান দিক হয়ে, কেউ রাইট সাইডেড, কেউ লেফট সাইডেড, কেউ পেটের উপর অ্যাবডোমেনের উপর চাপ দিয়ে, কেউ নর্মাল যে পজিশনে সেরকম। তো এইরকমভাবে, এবং তাদের অ্যাগ্রাভেশনগুলো কোনো যদি সাইডে হয়, লেফট সাইডে যদি শোয় তাহলে তার প্রবলেম বেশি হয়, বা রাইট সাইডে শুলে প্রবলেম বেশি হয়, এরকম টাইপের যদি অ্যাগ্রাভেশন থাকে সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে পজিশন জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিউরিং স্লিপ যদি কোনো নাক ডাকার অভ্যেস অনেকের থাকে, সেটাও আমরা সেই সিমটমটা আমরা কালেক্ট করতে হবে আমাদেরকে। নাক ডাকার অভ্যেস বা স্নোরিং যাকে বলা হয়, বা গ্রাইন্ডিং অফ টিথ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যেমন কি দাঁত খিটখিট করা বা কৃমির সমস্যা থাকলে অনেক সময় এই সিমটম থাকে। দ্যাট ইজ কল্ড দ্য গ্রাইন্ডিং অফ দ্য টিথ। বা ঘুমের মধ্যে অনেকে লালা পড়ে, ড্রিবলিং অফ স্যালাইভা, সেই সিমটমগুলোকে আমাদেরকে লিখতে হবে বা জিজ্ঞাসা করতে হবে। ঘুমের মধ্যে প্রচুর পরিমাণে ঘাম হতে পারে, বা অনেকের থাকে ঘুমের মধ্যে মুখ খুলে ঘুমায়, যেমন অনেকে মুখ খুলে ঘুমায়, বা ঘুমের মধ্যে হাঁটাচলা করে, যাকে সোমনাম্বুলিজম বলা হয়, বা ঘুমের মধ্যে কথা বলে, বা ঘুমের মধ্যে কান্না করে, ঘুমের মধ্যে গোংড়ায়, এরকম টাইপের প্রচুর সিমটম কিন্তু আছে। যেমন ঘুমের মধ্যে চোখ হালকা ওপেন করে থাকে, চোখ হালকা খুলে রাখে, যেমন লাইকোপোডিয়ামে একটা অবজেক্টিভ সিমটম আমাদের আছে। তো এই প্রত্যেকটা সিমটম, ঘুমের মধ্যে হাঁটাচলা করা, ঘুমের মধ্যে কথা বলা, ঘুমের মধ্যে কান্না করা, ঘুমের মধ্যে বিড়বিড় করা, বা ঘুমের মধ্যে প্রচুর রেস্টলেস, হাত পা সবসময় কন্টিনিউ নাড়াচাড়া করছে, যেমন আমাদের মেডিসিন জিঙ্কা মেটালিকাম, ব্রায়োনিয়াল বা এই টাইপের মেডিসিনগুলোতে কিন্তু কনস্ট্যান্ট একটা রেস্টলেসনেসের সিমটম, ক্যালিব্রোমেটাম অলসো সিমটমগুলো কিন্তু আছে। অ্যান্ড এগুলো ছাড়াও অনেকের চোখে সবসময় ঘুম ভাব লেগে থাকে, মানে যারা স্লিপি বা স্লিপিনেস এই সিমটম অনেকের থাকতে পারে। অনেকের আবার একদমই রাত্রিবেলা ঘুম হচ্ছে না, রাত্রিবেলা যখন শুতে যাচ্ছে তখন একদমই ঘুম আসছে না, বা ঘুম আসলেও অনেকটা রাতে ঘুম হচ্ছে, আবার রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে যাচ্ছে না। ডিস্টার্ব স্লিপ বা ফাস্ট স্লিপ লেট, যেমন কস্টিকাম ইজ দ্য ভেরি গুড মেডিসিন। ডিউ টু এক্সেসিভ অ্যাংজাইটি পেশেন্টের ঘুম আসছে না, ডিউ টু ওরি, প্রচুর চিন্তা করছে তার জন্য ঘুম আসছে না, অ্যাংজাইটির জন্য কফিয়া ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর দিস টাইপ অফ সিমটম। এবং ঘুমের মধ্যে কোনো কিছু কভার লাগে কিনা, বা কোনো পার্টিকুলার একটা পার্ট, যেমন নাক্সভূমিকা পেশেন্ট সারা রাত ধরে শুয়ে আছে কিন্তু ঘুমের মধ্যে কভার নিয়ে আছে, অথচ পা দুটো কিন্তু তার বাইরে বার করা আছে। তো দ্যাট ইজ এ টিপিক্যাল সিমটম অফ দ্য নাক্সভূমিকা, এরাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আমরা সর্বশেষ যেটা পেশেন্টকে জিজ্ঞাসা করবো, দ্যাট ইজ দ্য ইন ফিজিক্যাল জেনারেল, যেটা আমরা জিজ্ঞাসা করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। This is the dreams of the patient. এই dreams of the patient, there are so many types of dreams are there. কেন্ট রেপার্টরিতে 237 রকমের ড্রিমসের কথা বলা আছে, বা 237 রকমের স্বপ্নের কথা বলা আছে। অত ডিটেলস আমি যাচ্ছি না। মোটামুটি আমরা যেগুলো জিজ্ঞাসা করি পেশেন্টদেরকে, মোস্ট কমনলি পাওয়া যায় যে ড্রিমস অফ রবারি, বা চোরের স্বপ্ন দেখে কিনা, বা ড্রিমস অফ অ্যানিম্যাল, পশু পাখির সব, ড্রিমস অফ ডগ, কুকুর বিড়াল পশু পাখির স্বপ্ন দেখে কিনা, কোনো অ্যানিম্যালের স্বপ্ন দেখে কিনা, সেগুলো আমাদেরকে সাপের স্বপ্ন দেখে কিনা, কেন ড্রিমস অফ রবারি ন্যাট্রাম ইউরেটিকাম, ড্রিমস অফ স্নেক ল্যাক ক্যানাইনাম ল্যাকেসিস, বা সাপের স্বপ্ন যদি দেখে, মরা মানুষের স্বপ্ন দেখে থুজা অক্সিডেন্টালিস, এবং তার সঙ্গে কেউ তাড়া করছে, উপর থেকে পড়ে যাচ্ছে, এরকম টাইপের স্বপ্ন যদি দেখে সেটাও থুজা অক্সিডেন্টালিসকে কভার করে। তো এইরকম টাইপের দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ সিমটম আর দেয়ার, প্রচুর পরিমাণে কিন্তু
সিমটম আছে বা ডেলি অ্যাক্টিভিটি যেটা সারা দিন যে কাজটা করছে সেই কাজগুলোরই সিমটম স্বপ্ন সে দেখে। যেমন বিজনেস স্বপ্নে কাজ করছে বা তার যে সারাদিন যেটা করলো সেই স্বপ্নটা সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে। যেমন রাস্টক্স, ব্রায়োনিয়া এই টাইপের মেডিসিনগুলো কিন্তু এই ড্রিমস আছে। তো এরকম প্রচুর পরিমাণে সিমটম বা প্রচুর পরিমাণে ড্রিমস কিন্তু আছে। তো মোটামুটি আমি একটা জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কেস ট্রিকিং আমাদের কীভাবে নিতে হবে। তো এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা হলো তাতে আমরা আইডেন্টিফিকেশন অফ দ্য পেশেন্ট, প্রেজেন্ট কমপ্লেন অফ দ্য পেশেন্ট, পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, গাইনোকোলজিক্যাল হিস্ট্রি এবং মেল সেক্সুয়াল হিস্ট্রি, তার সঙ্গে জেনারেলিটিস, ফিজিক্যাল জেনারেল এবং সর্বশেষ আমরা মেন্টাল জেনারেল নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। এই রিলেটেড আরও হেলথ রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল, এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আপনার ডকুমেন্টারি এভিডেন্স বেস কেস, তার সঙ্গে বিভিন্ন রকম টপিক্সের উপর ভিডিও এবং তার সঙ্গে বিভিন্ন ডায়েট চার্ট, শর্টস এবং ইউটিউব লাইভ উপভোগ করার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।